আজকের ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, আমি কোনো ফুটবল বিশেষজ্ঞ নই, কোনো কোচ নই, কোনো এক্সপার্ট নই। আমার ছোট্ট মাথায় যতটুকু বুদ্ধি আছে, যতটুকু ফুটবল সমর্থক হিসেবে খেলা দেখেছি, দর্শক হিসেবে আপনাদেরই মতন, সেই বুদ্ধি দিয়ে মোহনবাগানের একটা স্টেবল 11 বানানোর চেষ্টা করলাম। যদিও কাজটা মারাত্মক কঠিন, কারণ মোহনবাগান এমন একটা টিম তৈরি করেছে যার জন্য কাকে ছেড়ে কাকে নেবো, আর কে এলে টিমটা স্টেবল হবে আর কে এলে টিমটা আনস্টেবল হবে, এটা বুঝে বানানোটা যথেষ্ট টাফ একটা কাজ। সেটাই করতে চলেছি। তো দেখা যাক আপনাদের কীরকম লাগে। ভুলভ্রান্তি তো হতেই পারে, হলে আপনারা কমেন্টে জানাবেন। মোহনবাগান যেভাবে টিমটা করতে গেছিলো সেটা হচ্ছে মিডফিল্ডের প্রত্যেকটা পজিশানে দুটো করে ভালো প্লেয়ার নিতে চেয়েছিল, যাতে একটা প্লেয়ার যদি কোনো কারণে খেলতে না পারে, সে চোটাঘাতের কারণেই হোক বা ম্যাচে গিয়ে সেদিন পারফর্ম করতে না পারুক বা ম্যাচের মাঝখানে কোনো সমস্যা হলে চোট পাক, তাদের টিমের ওপর যেন কোনো এফেক্ট না পড়ে। এই ভাবনা চিন্তা থেকেই মোহনবাগান টিমটা করেছিল, কিন্তু তাতে অনেক সমস্যা দেখা গেছে পরে। যেমন সিডিএম পজিশনে আপনার দীপক টাংরি রয়েছে, তার সঙ্গে অভিষেক সূর্যবংশী রয়েছে। আপনি দুজনের মধ্যে কাউকে খেলাতে পারেন, আবার এদের দুজনকে কাউকেই নাও খেলাতে পারেন, কারণ আপুইয়া আবার সিডিএমটা ভালোই খেলে দেয়। এবার আপুইয়া কিন্তু অ্যাকচুয়ালি খেলে সেন্টার মিডফিল্ডে সব থেকে ভালো খেলে, কিন্তু সিডিএমটাও খারাপ খেলে না। এইবার আপুইয়া আর থাপাও কিন্তু একই কোয়ালিটির প্লেয়ার, দুজনেই যদি সিএম খেলে যথেষ্ট ভালো খেলে। থাপা তো অলরেডি ফুল ফোটাতে শুরু করেই দিয়েছে, আপুইয়া এখনও সিএম খেলেনি, পেছন থেকেই খেলছে। আর অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে সাহাল আর স্টুয়ার্ট। এবার বিদেশি নেওয়ার ব্যাপার আছে। সাহাল স্টুয়ার্ট দুজনেই মারাত্মক লেভেলের প্লেয়ার, কাউকে আপনি পুরো ম্যাচ বা ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখতে পারবেন না। একইভাবে থাপা আপুইয়া দুজনেও বিশাল হাই কোয়ালিটির প্লেয়ার, তাদেরকেও আপনি একজনকে বেঞ্চে বসিয়ে সারা টুর্নামেন্ট রাখতে পারবেন না। তো আপনাকে দুজনকেই খেলাতে হবে। সেই কারণের জন্য কি হয়েছে, যে যাদেরকে বেঞ্চে বসিয়ে তাও রাখা যেতে পারে, সেটা হচ্ছে দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী। এদের দুজনকেই বসিয়ে রাখা হচ্ছে আপাতত। আপুইয়া কি করছে, আপুইয়া কিন্তু খেলছে সিডিএম পজিশানে, পেছনে নেমে খেলছে। থাপা তার নিজের পজিশানে খেলছে, যেহেতু থাপা যথেষ্ট ভালো খেলছে। থাপার 1 বছর হয়েও গেছে এবং থাপা নিজের জায়গাটা মানিয়ে নিয়েছে। থাপা একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। আবার দেখা যাচ্ছে সাহাল স্টুয়ার্ট একসঙ্গে মাঠে থাকলে মোহনবাগানের মিডফিল্ড বিশাল জমজমাট হয়ে যাচ্ছে। প্রচণ্ড অ্যাটাকিং খেলছে মোহনবাগান, অপোনেন্ট সেই অ্যাটাক আটকাতে পারছে না। এবার সাহাল আর স্টুয়ার্টকে যদি আপনি দুজনকে একসঙ্গে খেলান, তাহলে মাঝমাঠ থেকে সরাবেন কাকে? আপুইয়া থাপার মধ্যে সিডিএমটা আপুইয়া খেলতে পারে, তাহলে সিএম আপনি থাপাকে তুলে নেবেন। থাপাকে যেই তুলে নেবেন, টিমের ব্যালেন্স যাবে নষ্ট হয়ে, কারণ থাপা পুরো মাঝখানে শিরদাঁড়া বরাবর কাজ করে যাচ্ছে। থাপা যে কি করছে সেটা বাইরে থেকে বোঝা যাবে না, যারা মাঠে খেলছে তারাই জানে যে থাপা মেন লিঙ্ক আপের কাজ করছে। থাপা কিন্তু একটা মেরুদণ্ডের কাজ করছে পুরো টিমটাতে। তো থাপাকে আপনি তুলতে পারবেন না। এবার থাপাকে তুলে যদি আপনি স্টুয়ার্টকে নামানো, স্টুয়ার্ট থাপার কাজটা করতে পারবে না। হ্যাঁ, অ্যাটাকটা মারাত্মক হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে স্টুয়ার্ট অনেক অ্যাটাকিং খেলবে এবং সাহাল তার সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করবে, বিশাল একটা অ্যাটাক হয়ে যাবে। কিন্তু ডিফেন্সের সাথে অ্যাটাকের যে সামঞ্জস্য, সেটা কিন্তু থাপা রক্ষা করতো। এবার থাপাকে সরিয়ে নিলে সেই কাজটা করতে হবে আপুইয়াকে, সেক্ষেত্রে আমাদের সিডিএম থাকছে না। এবার আপনি দিমিকেও বসিয়ে রাখতে পারবেন না। স্টুয়ার্ট দিমিকে একসঙ্গে খেলানোরও কোনো অপশান পাওয়া যাচ্ছে না। তবে এতগুলো ম্যাচ দেখে যেটা বোঝা গেল, যে স্টুয়ার্ট আর সাহাল যদি একসঙ্গে খেলে, তাহলে কিন্তু অপোনেন্টের ডিফেন্স তারা ভেঙে দেবে। তো এটা আমাদের সব থেকে ভালো একটা কম্বিনেশান। তো এটাকে আমাদের তুলে রাখতে হবে মাস্টার স্ট্রোকের জন্য বা ফাইনাল টাইমিংয়ের জন্য, যে যখন কিছু হচ্ছে না তখন এটা আলটিমেট অস্ত্র প্রয়োগ করতে হবে। তবে একটা সুবিধে আছে মোহনবাগানের, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো প্লেয়ারের চোট লাগে, যেটার জন্য আমাদের ভুগতে হয়েছিল আগেরবার, যে চোট যদি লাগে তখন কি হবে, সেই প্রবলেমটা আশা করা যাচ্ছে এবছর নাও হতে পারে, কারণ ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট পজিশনে দুটো করে প্লেয়ার রয়েছে। আর যদি কপাল খারাপই থাকে, তাহলে এই দুটো প্লেয়ারই একসঙ্গে চোট পেতে পারে, তাহলেও ওই পজিশনটা খাবলেই যাবে। যদিও আমি বলছি যে যদি কোনো কারণে সাহাল স্টুয়ার্ট দুজনেও অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু থাপাও আবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলে দিতে পারে, আপুইয়া আরামসে সিএম খেলে দিতে পারে। তো খুব একটা প্রবলেম হবে না, সেই দিকটা এবারের টিমে ম্যানেজ হয়েছে। কিন্তু একটাকে নিয়ে 11 প্রথম 11 বা একটা স্টেবল 11 বানানোটা ভীষণ টাফ। তো আপনাদের আশকারাকেই আমি মনের সাহস করে বানিয়ে ফেললাম মোহনবাগানের স্টেবল 11। দেখে নিন কীরকম হয়েছে ব্যাপারটা। প্রথমে যে ফার্স্ট 11টা নামবে, তাতে একটু ডিফেন্সে জোর দিয়েই বানানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা দুজন ফরেন ডিফেন্ডার ইউজ করতে পারি,
গোলে যেমন বিশাল, ওটা আলাদা করে বলছি না, তিনজন ডিফেন্ডার যেরকম যাবে, সুভাশিস, অ্যালবার্তো আর টম। এবার যদি একজন বিদেশি ডিফেন্ডার ইউজ করি তাহলে সেক্ষেত্রে টমের জায়গায় দীপেন্দুকে আমরা ইউজ করলাম। এছাড়া ডিফেন্সে আমি কোনো পরিবর্তন দেখছি না। দীপক টাংরি খেলতে পারে, কিন্তু দীপক টাংরির থেকে ভালোই খেলছে, কারণ ও অনেকদিন ধরে সেন্টার ব্যাক খেলছে। যদিও ফেল করে তখন ভাবনা চিন্তা করা যাবে। এবার দুটো উইং ব্যাকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লিস্টনের ডিফেন্সিভ কোয়ালিটিটা খুবই খারাপ। তো লিস্টন সেইভাবে ডিফেন্স করতে পারছে না, ওঠানামা করছে ঠিকই, পৌঁছে যাচ্ছে জায়গায় ঠিকই, কিন্তু ডিফেন্সটা ওর দ্বারা সেরকম হচ্ছে না। তো ডিফেন্সটাকে যদি আমরা সলিড করতে চাই তাহলে একদিকে অবশ্যই আশিসের ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট ভালো, মনবীরের থেকেও ভালো। তো আশিসকে একদিকে নামানো হলো। আর একদিকে যদি আশিক কুরুনিয়ান পাওয়া যায় তাহলে খুব ভালো কথা। যদি আশিক কুরুনিয়ান নাও পাওয়া যায় তাহলে শুরু থেকে মনবীরকে উল্টো দিকে নামানো হলো, যেটা হাবাস করতেন। এবং মনবীর কিন্তু লেফট সাইড দিয়েও যথেষ্ট ভালো খেলতে পারে। সমস্যাটা কি হয়, মনবীর ওদিক থেকে ক্রস তুলতে পারে না, তো লিস্টনও ক্রস তুলতে পারে না। আর মনবীর এদিক থেকেও সেরকম যে খুব ভালো ক্রস তোলে তাও নয়। তো মনবীর এদিকেই খেলুক বা ওদিকেই খেলুক, ক্রসও সেরকম ভালো তুলবে না, কিন্তু পেনিট্রেট করে ভেতরে ঢুকে যাবে। যেটা লিস্টন করে সেই কাজটা মনবীরও করতে পারবে। হ্যাঁ, বলতে পারেন লিস্টনের মতো এরকম বাঁকানো শট নিতে পারবে না, কিন্তু লিস্টন ওই বাঁকানো শট ওই কালে ভদ্রে কখনো নিতে পারে। সবসময় ওকে অ্যালাও করে না অপোনেন্ট ওই শট নেওয়ার জন্য, আর ও সবসময় শট নিলে সেটা গোলে রাখতে পারে, তারও কোনো মানে নেই। তবে সবচেয়ে ডিফেন্সিভ হবে যদি একদিকে আশিস আর একদিকে আশিক খেলতে পারে, তাহলে পুরো ডিফেন্সিভ একটা ওরিয়েন্টেশন নিয়ে আমরা শুরু করতে পারি। দুদিকের মানে উইং ব্যাকগুলো কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ থাকবে, তাদের ডিফেন্সটাও অনেকটা স্টেবল হবে আমাদের। এবার যদি মিডফিল্ডে চলে আসি, আপুইয়াই শুরু করলো। যদি আপুইয়া ক্লান্ত হয়ে যায়, পরের দিকে না পারে, তখন অভিষেক নামলো, সেটাতে খুব একটা অসুবিধা হবে না। থাপা সাহাল দুজনেই শুরু করলো, আর সামনে দিমি, তার সামনে কামিন্স। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে আমরা স্টুয়ার্টকে কিভাবে ইউজ করব। স্টুয়ার্টকে ইউজ করার আমি একটা অন্যরকম প্ল্যানিং করেছি, বা এইভাবে স্টুয়ার্টকে ইউজ করা যেতে পারে, তবে সেটা প্রথম থেকেই নয়। যদি দেখা গেল যে 60 মিনিটের মাথায় বা 70 মিনিটের মাথায় আমাদের গোল করার দরকার আছে, গোল কিছুতেই হচ্ছে না, বা আমরা এক গোলে পিছিয়ে আছি, আমাদেরকে একটা অল আউট অ্যাটাকে যেতেই হবে, তখন আমরা এই প্ল্যানিংয়ে যেতে পারি যে দুধার থেকে যেরকম মনবীর, লিস্টন রয়েছে তাদেরকে নামিয়ে দেওয়া হলো চেঞ্জে, যার ফলে দুদিকের উইংটাও অনেকটা বেশি অ্যাটাকিং হয়ে গেল, মানে অল আউট অ্যাটাকে আমরা যাচ্ছি। এবারে জেসন কামিন্সকে আমরা তুলে নিলাম, নিয়ে ওখানে দিমিকে খেলালাম, কারণ দিমি স্ট্রাইকার খেলতে পারে। এবার গ্রেগ স্টুয়ার্ট একটু পেছন থেকে খেললো, দিয়ে একটা কম্বিনেশন আমরা ট্রাই করলাম যে এই কম্বিনেশনে কীরকম খেলা যায়। এখানে স্টুয়ার্ট আর সাহাল দুজনে একসঙ্গে রয়েছে, ফলে অ্যাটাক মুহুর্মুহুর হবে, দুমদাম ওদের পেনাল্টি বক্সে ঢুকে যেতে পারবো যে টিমই সামনে থাকুক। আর দিমি যদি দেখা যায় তখন ফিনিশ করতে পারছে না, বা এতদিন স্ট্রাইকার না খেলার জন্য খেলতে পারছে না, তখন আমরা জেমি ম্যাকলারেনকে দিমিকে তুলে নামিয়ে দিলাম। সেটা হতে পারে যদি জেমি ম্যাকলারেন অ্যাভেলেবেল থাকে, তা না হলে কামিন্সকে তুলে নিলে, আর যদি কোনো কারণে দিমি খেলতে না পারে তখন সুহেল ভাট ছাড়া প্রপার স্ট্রাইকার নামানোর কোনো অপশান থাকবে না, তখন এটা ফেঁসে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কিন্তু জেমি ম্যাকলারেন অ্যাভেলেবেল হয়ে গেলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। সেক্ষেত্রে আমরা প্রথম থেকে জেমিকে ইউজ করে পরে এই জায়গায় কামিন্সকে নামাতে পারি, বা প্রথম থেকে কামিন্সকে ইউজ করে পরে এই জায়গায় জেমিকে নামাতে পারি। তো এর জন্য চেঞ্জটাকে কিন্তু আমায় হাতে রাখতে হবে। অথবা এটাও করা যেতে পারে যে প্রথম থেকে যে ছকটা ছিল, দুটো উইং ব্যাক ডিফেন্সিভ রেখে আমরা গ্রেগ আর দিমিকে দিয়ে শুরু করলাম, তারপরে 60 বা 70 মিনিটের মাথায় দেখলাম যে ক্লান্ত হয়ে গেছে, যে খেলতে পারছে না, তাকে তুলে নিয়ে আমরা কামিন্সকে নামালাম। সমস্যাটা কিন্তু এইখানেই রয়েছে যে গ্রেগ স্টুয়ার্ট আর দিমি দুজন কিন্তু একে অপরের সাবস্টিটিউট নয়। দিমি একটা ভার্সেটাইল প্লেয়ার, ও কখনোই প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নয়, ও সারা মাঠ জুড়ে খেলতে ভালোবাসে। আবার গ্রেগ স্টুয়ার্ট আবার ওরকম টাইপের প্লেয়ার নয়। গ্রেগ স্টুয়ার্ট অ্যাটাকিং মিডফিল্ডার নয়, সেকেন্ড স্ট্রাইকার, এই দুটোই খেলতে পছন্দ করে। এবার দিমিকে যদি উইংয়েও খেলাই তাহলেও দিমি 90 মিনিট ধরে আপ ডাউন এই মুহূর্তে করতে পারবে না। তো সেক্ষেত্রেও আমি যদি পরে চেঞ্জ করি তখন একজন বিদেশির জায়গায় একজন স্বদেশি প্লেয়ার নামাতে হবে, এবং আমরা একজন কম বিদেশি নিয়েই সেক্ষেত্রে খেলবো। তো আমার মনে হয় কোচের এই ভাবনা চিন্তাটাই করা উচিত। যদিও আমার বলার কোনো যোগ্যতাই নেই, তাও আমি বলছি যে কোচের এটাই ভাবা উচিত যে টিমটা ব্যালেন্স কোথায় হচ্ছে, তার জন্য কোন ইম্পর্টেন্ট প্লেয়ার আমার বেঞ্চে বসে আছে এবং তাকে নামাতেই হবে, তাকে খেলাতেই হবে, তাদের টিমের ব্যালেন্স বিগড়ে যাক, এই মানসিকতাটা যেন না থাকে। যে দিমি বা স্টুয়ার্টকে আমাকে দুজনকে একসঙ্গেই খেলাতে হবে বলে আগের দিন যেমন আমি সাহালকে তুলে নিয়ে
বিপদে পড়লাম, দেখলাম যে স্টুয়ার্ট খেলতে পারছে না, তারপর স্টুয়ার্টকেও তুলে নিতে হলো, টিমের পুরো যা হওয়ার তাই হয়ে গেল। তো এই রকম ভাবনা চিন্তা যেন না হয়। যারা ভালো খেলছে, কম্বিনেশান ঠিক আছে, তারা যতক্ষণ পারছে ততক্ষণ যেন মাঠে থাকে। দুম করে আমাকে চেঞ্জ করে একটা ভালো কম্বিনেশানকে আমি নষ্ট করে দিলাম আর আমাকে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার নামাতে হবে বলে, সেটা যেন না করা হয়, এটাই আমার বক্তব্য। তো এই ভিডিওয়ে এইটুকুই। আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে আপনারা প্লিজ কমেন্টে জানান। আমার কি ভুল হচ্ছে বা আপনাদের মনে হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেটাও জানাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।